হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইস খান। আজকে আপনারা শুনতে চলেছেন ভূত আড্ডার 103তম এপিসোড। আশা করি আজকের এপিসোডটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কেননা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পরপর দুইটি ভয়ঙ্কর ঘটনা। আজকে আপনারা প্রথমেই শুনতে পাবেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু এই ঘটনাটি পাঠিয়েছেন। মূলত এই ঘটনাটি হচ্ছে আব্দুর রহমান নামক এক কবিরাজের ঘটনা। বন্ধু মূলত তিনি তার নিজের নাম গোপন রেখেছেন। পরবর্তীতে কোনো ঘটনায় সম্ভবত তিনি তার নাম জানাবেন, এভাবেই তিনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন। দুর্দান্ত একটা মারাত্মক লেভেলের একটা ঘটনা আপনারা প্রথমেই শুনতে যাচ্ছেন। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার, আরেকজন বন্ধু শাহরিয়ার কবিরের। মূলত শাহরিয়ার কবির ভাই একত্রে দুই তিনটা স্টোরির একটা কম্বিনেশন আমাদেরকে পাঠিয়েছেন। আশা করি এই ঘটনাটিও আপনাদের বেশ ভালো লাগবে। তো সব মিলে আশা করা যায় আজকের রাতটি ভয়ঙ্করতম একটি রাত হতে যাচ্ছে আপনাদের জন্য। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং অল সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী হন, তাহলে আপনাদের জন্য দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ঙ্কর ঘটনা এখানে আমাদেরকে ভয়েস ক্লিপ আকারে বা লিখিতভাবে উভয়ভাবেই পাঠিয়ে দিতে পারেন। তো আর কথা বলবো না, এখন সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনায়। তাহলে চলুন শুনে আসি আব্দুর রহমান কবিরাজের দুর্দান্ত একটি ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক চেষ্টা করছি আপনাদের মাঝে ঠিক সেভাবেই উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ভূত আড্ডা টিম। আশা করি আল্লাহর রহমতে ভূত আড্ডার অ্যাডমিন ও সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ভূত আড্ডার প্রথম থেকেই পাশে আছি, তবে কোনো ঘটনা পাঠাইনি কখনো। এটা আমার পাঠানো প্রথম ঘটনা হতে যাচ্ছে। তবে আমার কাছে অনেক ঘটনা আছে। যদি আমার এই ঘটনা সবার কাছে ভালো লাগে, তাহলে ধীরে ধীরে একটার পর একটা ঘটনা পেয়ে যাবেন। আমার নামটি আজ বললাম না, মাফ করবেন। আজ শুনবেন আব্দুর রহমান কবিরাজের কাছ থেকে শোনা একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। অনেক কথাই তো বলে ফেলেছি, চলুন তাহলে মূল ঘটনায় ফিরি। আসসালামু আলাইকুম, বলছেন আব্দুর রহমান কবিরাজ। আমি কিভাবে কবিরাজ হলাম সেটা আগে তোরে বলি, তারপর ঘটনা বলবো। তাহলে মন দিয়ে শুনিস, না হলে আবার কি সব ভুলভাল লিখে পাঠাবি। আমি তখন বলি, ঠিক আছে, মন দিয়ে শুনবো, আপনি বলেন। তখন আব্দুর রহমান কবিরাজ বলতে শুরু করে, আমার ওস্তাদ হচ্ছে আমার নানা ভাই। তিনি তার জীবনে পুরো সময়টাই কবিরাজি করে মানুষদের সাহায্য করেছেন। আমি যখন খুব ছোট, তখন থেকেই আমি হেফজতে পড়ি। মাদ্রাসাতে পড়াকালীন আমার নানা ভাই আমাকে বলেন, আব্দুর রহমান, তুমি তো হেফজতে পড়ছো, তুমি সব সময় ভালো পথে চলবে। আল্লাহ পছন্দ করেন না এমন কোনো কাজ করবে না। আমাদের আল্লাহ ও বিশ্বনবী যেভাবে আলোর পথ দেখিয়েছেন, ইসলামের পথ দেখিয়েছেন, ঠিক সেভাবেই পথ অনুসরণ করবে। সব সময় মানুষের পাশে থাকবে। মানব সেবা অনেক বড় একটা সেবা। যে মানুষ বিনা স্বার্থে মানব সেবা করেন, মহান আল্লাহ তাকে অনেক বেশি পছন্দ করেন। আর হ্যাঁ, আমার তো অনেক বয়স হয়ে গেছে। আমার জীবনের দীর্ঘ সময়টা মানব সেবাতে বিলিয়ে দিয়েছি যতটা পেরেছি। তুমিও সেটাই করবে, তাই আমি ভেবেছি তোমাকে কবিরাজি শিক্ষা দেব।
যাতে তুমি আরো মানুষের সেবা করতে পারো, বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করতে পারো। তাহলে তুমি কি বলো? তাহলে কি তুমি আমার পক্ষ থেকে কবিরাজি শিক্ষা নেবে? যদি না নাও তাহলে সমস্যা নেই, কারণ আমি ভাবছিলাম মৃত্যু তো খুব কাছেই চলে এসেছে, অনেক বয়স হয়ে গেছে আমার। এজন্য তোমাকে আমি মরার আগে আমার কবিরাজি বিদ্যা দিয়ে যেতে চেয়েছিলাম। নানা ভাইয়ের মুখ থেকে এমন কথা শোনার পর আমি আর তাকে না বলতে পারিনি। আমি বলি, জি শিখবো নানা ভাই। এই কথাটি শোনার পর নানা ভাই অনেক বেশি খুশি হন এবং তারপরে বলতে থাকেন, তাহলে আব্দুর রহমান, তোমার তো মাদ্রাসা প্রতি শুক্রবার ছুটি থাকে। তুমি প্রতি শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত আমার সাথে থাকবে। আমি তোমার ওই একদিন করে আমার কবিরাজি বিদ্যা শিক্ষা দেব। আমিও নানা ভাইয়ের কথা মতো প্রতি শুক্রবার শিক্ষা নিতে থাকি, পাশাপাশি হাফেজেও শেষ করতে থাকি। কবিরাজি শিক্ষা নেবার সময় একদিন হঠাৎ করে নানা ভাই বলে, আব্দুর রহমান, অনেকদিন তো হলো তুমি আমার থেকে শিক্ষা নিচ্ছ, তবে তুমি যেদিন হাফেজি শেষ করবে, মাথায় হাফেজি পাগড়ি পরে আমার সামনে আসবে, আমি সেদিন তোমাকে আমার এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেব। আমি তেমন কিছু না ভেবে বলি, ঠিক আছে, আপনার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিন। তবে নানা ভাই, এই বৃদ্ধ বয়সেও আপনার বন্ধু আছে? মজা করে হাসতে হাসতে বললাম কথাটা। নানা ভাইও মুচকি হেসে বলল, আছে, তুমি হাফেজ হলেই দেখতে পাবে। আর আব্দুর রহমান, শোনো, কাল আমার কাছে একটা রোগী আসবে। আমি চাচ্ছি তুমি সেটার চিকিৎসা করবে, কারণ এতদিন তো তুমি অনেক কিছুই শিখেছো। এখন একটু দেখতেও তো হবে তুমি কেমন বিদ্যা নিতে পেরেছো, বা আমি তোমাকে কতটা শিক্ষা দিতে পেরেছি। আমি বলি, আচ্ছা নানা ভাই, তাই হবে। পরের দিনটা ছিল শনিবার। সকালবেলা একটা রোগী আসে এবং তার সমস্যার কথা বলে নানা ভাই বলে, এখন তুমি তোমার মতো করে কাজ করো আব্দুর রহমান, আমি তোমার পাশে বসছি। আমিও নানা ভাইয়ের দেওয়া কবিরাজি বিদ্যা দিয়ে সেই রোগীর সমস্যা আল্লাহর রহমতে সমাধান করতে সক্ষম হই। এতে আমার নানা ভাই অনেক খুশি হয়। দেখতে দেখতে 9টি মাস চলে যায় এবং আমি পবিত্র কোরআনের একজন হাফেজ হয়ে পাগড়ি পরে সকালবেলায় নানা ভাইয়ের কাছে আসি। আমার পাগড়ি পরা দেখে নানা ভাই অনেক বেশি খুশি হন এবং নানা ভাইয়ের কাছে থাকা তসবিটি আমাকে উপহার স্বরূপ দেন। আমি ছোট থেকে দেখি নানা ভাই সব সময় এই তসবিটি তার সাথে রাখতে। তসবিটি আমার হাতে দিয়ে নানা ভাই বলে, আব্দুর রহমান, এই তসবিটি তুমি সব সময় তোমার সাথে রাখবে, কখনো অন্য কারোর কাছে দেবে না। আমি বলি, কেন? আমরা তো মাদ্রাসাতে অনেকেই অনেকের জন্য তসবি ব্যবহার করি, কোনো সমস্যা হয় না তো। তখন নানা ভাই আবারও বলে, সেটা নিষেধ করার কারণটা তুমি ধীরে ধীরে নিজেই বুঝতে পারবে। এখন সব কথা বলার সময় না, তবে এইটুকু শুনে রাখো, এটা সাধারণ কোনো তসবি না, এটার ক্ষমতা তুমি সময় হলে বুঝতে পারবে। এবার আমি বলি, আচ্ছা নানা ভাই, তুমি না তোমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেবে বলেছিলে, কখন দেবে? নানা ভাই বলে, আজ রাতে ঈশার নামাজের পর পরিচয় করিয়ে দেব। তো রাত হলো, ঈশার আজান দিল। আমি আর নানা ভাই একসাথে নামাজ শেষ করে বসে আছি। নানা ভাই ঘরের বাতি বন্ধ করে দিতে বলে, এখন যা দেখবে বা যা শুনবে ভয় পাবে না কিন্তু, এটা বলে নানা ভাই। সেই সাথে আরো বলে, কেউ এসে সালাম দিলেও তুমি সালামের উত্তর দেবে, ভয় পাবে না কিন্তু। একটু পরে শুনতে পেলাম একটা কি সুন্দর মধুর কণ্ঠ ভেসে আসলো সালামের মাধ্যমে। তিনি তার মধুর কণ্ঠ দিয়ে সালাম দিলেন। এমন মধুর কণ্ঠ আমি কোনোদিনও শুনিনি। এমন কণ্ঠ শুনে আমার পুরো শরীরটা যেন শীতল হয়ে গেল। আমিও সালামের উত্তর দিলাম, তবে কাউকে দেখতে পাচ্ছি না। আমি তখন নানা ভাইকে বলি, নানা ভাই, কে সালাম দিল? কারো তো দেখা পাচ্ছি না। নানা ভাই তখন বলে, আমি তো দেখতে পাচ্ছি আমার বন্ধুকে। থামো, তুমিও দেখতে পারবে। নানা ভাই বলে, আমি তো দেখতে পাচ্ছি আমার বন্ধুকে, থামো, তুমিও দেখতে পাবে।
নানা ভাই অদৃশ্য তার বন্ধুকে বলে, বন্ধু, আপনি আব্দুর রহমানকে দেখা দিন। সাথে সাথে রুমটি আলোকিত হয়ে যায়, আর আমি একজন সাদা জুব্বা পরা একটি অল্প বয়সী জুব্বা পরা ব্যক্তিকে দেখতে পেলাম। আমি বলি, নানা ভাই, ইনার বয়স তো অনেক কম, আমার থেকেও হয়তো ছোট হবে। এটা তোমার বন্ধু হয় কেমন করে? নানা ভাই একটা হাসি দিয়ে বলে, আমার বন্ধুর যে কত রকমের রূপ আছে তুমি সেটা এখন বুঝবে না। তিনি কোনো মানুষ নন, তিনি একজন জিন। এই কথা শোনার পর আমি একটু ভয় পেয়ে যাই। নানা ভাই বলে, আব্দুর রহমান, ভয় পাবার কোনো কারণ নাই, আজ থেকে সে তোমারও বন্ধু। নানা ভাই তখন তার বন্ধু জিনকে উদ্দেশ্য করে বলে, মুত্তাকিম ইবনে হাকিম। এটা হলো সেই বন্ধু জিনের নাম। আমার তো অনেক বয়স হয়ে গেছে, জীবনের অনেকটা সময় আপনি এবং আমি দুইজন মিলে মানব সেবা করেছি ও দুইজনে অনেক সমস্যার সমাধানও করেছি। এখন আমি একটু বিশ্রাম নিতে চাই। আমি চাই আপনি আব্দুর রহমানের বন্ধু হয়ে থাকবেন, ঠিক যেমনটা আপনি আমার সাথে ছিলেন সব সময়। আমি যতটা পেরেছি আমার কবিরাজি বিদ্যা আব্দুর রহমানকে শিখিয়েছি, বাকিটা কাজ করতে করতে শিখে নেবে আপনার থেকে। আপনি আজ থেকে আব্দুর রহমানের সাথে থাকবেন সব সময়। আর একটা কথা মনে রাখবেন, আব্দুর রহমানের কখনো যেন কোনো ক্ষতি না হয়। এই কবিরাজি লাইনে থাকলে ক্ষতি হবে, তবে আপনার উপর আমার ভরসা আছে অনেক। আমি জানি আপনি কে এবং কেমন, সেটা ধীরে ধীরে আব্দুর রহমানও বুঝতে পারবে। এরপর বলতে শুরু করেন বন্ধুজিন মুত্তাকিম ইবনে হাকিম। হুজুর, আপনি যা বলবেন তাই হবে। আমি তো আপনার কথার ওপর কথা বলার মতো বেয়াদবি করতে শিখি নাই। তবে আমি মাঝে মাঝে আসবো আপনার সাথে দেখা করতে। মহান আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুন। এই বললে কান্না করতে করতে চলে যায় বন্ধুজিন। আবার বলছেন, নানা ভাই, আমি বুঝতে পেরেছি বন্ধুজিন আমার থেকে বিদায় করাতে অনেকটা কষ্ট পেয়েছে, কারণ সে আজ 47 বছর ধরে আমার সাথে রয়েছে। আচ্ছা শোনো আব্দুর রহমান, তুমি তার নাম ধরে ডাক দিলেই ইনশাল্লাহ সে তোমার সাথে দেখা করবে। আর আমি যা যা বলেছি সব মাথায় রাখবে, কখনো লোভে পড়ে কারো ক্ষতি করবে না। আর হ্যাঁ, বন্ধুজি মুত্তাকিম ইবনে হাকিম, তার রূপ এবং শক্তি এতটাই ভয়ানক যেটা তুমি দেখলে নিজেই ঠিক রাখতে পারবে না। সবকিছু বলা সম্ভব না এখন। তুমি যাও, বাড়িতে চলে যাও। এভাবে আব্দুর রহমান কবিরাজ হয়ে ওঠেন এবং তার নানা ভাইয়ের থেকে পাওয়া একজন শক্তিশালী জিন বন্ধুও পেয়ে থাকেন। এবার বলছেন আব্দুর রহমান কবিরাজ, এখন মূল ঘটনা বলবো। এটি একটি অল্প বয়সের মেয়ের সাথে ঘটে যাওয়া কালো জাদুর একটি ঘটনা। মেয়েটির বয়স কত হবে? 11 থেকে 12 বছর। মেয়েটির মায়ের ভাষাতে বলছি ঘটনা বোঝার সুবিধার্থে। বলছেন মেয়েটির মা, হুজুর, আমি ঢাকা থেকে এসেছি আপনার কাছে। আপনাদের পাশের 2টি গ্রাম পরে আমার এক আত্মীয়র বাড়ি, তার মাধ্যমে আপনার খোঁজ পাই। বর্তমানে আমি তাদের বাড়িতেই আছি। আসলে ঘটনা কি আমি বুঝতে পারছি না। এই যে আমার মেয়ে জাহিদা, আমার শ্বশুর বাড়ি ময়মনসিংহ, বর্তমানে আমরা ঢাকাতে থাকি। 20 বছরের বেশি সময় হয়ে গেছে। আমার একটি মাত্রই মেয়ে। আমরা 3-4 বছর পর পর শ্বশুর বাড়ি যাই, কারণ আমার স্বামীরা 2 ভাই। আমার স্বামী অনেক বছর ধরে বিদেশ থাকতো, অনেক টাকা পয়সা কামিয়ে দেশে এসে ঢাকাতে জায়গা কিনে বাড়ি করেন। সেই জন্য আমরা ঢাকাতে থাকি। আজ 1 মাস আগে আমি, আমার মেয়ে আর স্বামী যাই আমার শ্বশুর বাড়ি বেড়াতে। আমরা বেড়াতে গেলে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবাই আসে। তাদের কাছে কল করে আগে থেকেই সবাইকে বাড়িতে আসতে বলি। আমার শ্বশুর বাড়িতে তেমন কেউ থাকে না, শুধু আমার দেবর আর তার বউ আর তাদের 2টি ছেলে।
তাই সবাইকে কল করে আসতে বলি, যাতে সবার সাথে মিলেমিশে ও সব আনন্দ উপভোগ করতে পারি। 3 দিন আমরা সেখানে থাকি, তারপর ঢাকাতে আবার ফিরে আসি। যেদিন ঢাকাতে ফিরি ঠিক সেদিন রাত থেকেই আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। আমরা ভাবছিলাম যে ভুলভাল খাওয়া দাওয়া, গরমে জার্নি করেছে, তাই মনে হয় অসুস্থ হয়ে পড়েছে আমার মেয়ে। জাহিদার আব্বু মানে আমার স্বামী ডাক্তার নিয়ে আসে বাসায়। ডাক্তার এসে দেখে শুনে বলে তেমন কোনো সমস্যা না। কিছু ওষুধ দিয়ে বলে এই ওষুধগুলো দিয়ে গেলাম, সময় মতো খাইয়ে দেবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু ওষুধ খেয়েও কিছু হয় না। ধীরে ধীরে আমার মেয়ে বিছানায় পড়ে যায়, ওঠার শক্তি থাকে না, কিছু খেতে পারে না, ভয় পায়। এমনটা দেখে বড় হাসপাতালে তাকে অ্যাডমিট করানো হয়। 10 দিন চিকিৎসা নেবার পরও কোনো উন্নতি হয় না। 10 দিন পর আমরা তাকে আবার বাসায় নিয়ে আসি। এর ভেতর আরো অনেক ডাক্তার দেখাই, তাও কোনো রকম উন্নতি হয় না। দিন দিন আরো সমস্যা বাড়তে থাকে। কথা বলার মতো শক্তিও পায় না, চুল পড়তে শুরু করে। এমনটা দেখার পর আমাদের নিচের ফ্ল্যাটের একজন বলে, আপনারা একটা ভালো হুজুর দেখান, আমার মনে হচ্ছে এটা অন্য কোনো সমস্যা। আমরা তার কথা শুনে মসজিদের ইমাম সাহেবকে বলি। ইমাম সাহেব আমার মেয়েকে দেখে বলেন, এটা তো কালো জাদুর প্রভাবে মনে হচ্ছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন ভালো কোনো হুজুর দেখান, কারণ এই বিষয়ে আমি তেমন কোনো পারদর্শী না। আমরা 3-4 জন কবিরাজ দেখিয়েছি, কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি। 1-2 দিন একটু সুস্থ হয়, তারপর ঠিক আগের মতোই হয়ে যায়। তারপর আপনার খোঁজ পাই এই আত্মীয়র থেকে। কাল রাতে আমরা এসেছি, আর রাতটা কখন শেষ হবে শুধু সময় গুনেছি, আর কখন আপনার কাছে আসবো এই ভেবেছি। হুজুর, যত টাকা লাগে আমি দেব, আপনি যা চাইবেন সব দিয়ে দেব। আমার একমাত্র মেয়ে, দয়া করে আপনি হাল ছাড়বেন না, সাহায্যের হাত বাড়িয়ে দিন। এবার বলতে শুরু করেন আব্দুর রহমান কবিরাজ। শুনুন বোন, আপনি চিন্তা করবেন না, মহান আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। আমি তো কেবল একটা মাত্র উছিলা, আর টাকা পয়সার কথা বলে লজ্জা দেবেন না। আমি স্বার্থ নিয়ে কোনো কাজ করি না, নিঃস্বার্থভাবে আমি কাজ করি। আচ্ছা, আপনি একটু বাহিরে বসেন, আমি ডাক দিলে তারপরে আসবেন। তখন আমি আমার রুমে বসে বন্ধু জিন মুত্তাকিম ইবনে হাকিমকে স্মরণ করি। সাথে সাথে তিনি চলে আসেন, মিষ্টি একটা সুবাস ছড়িয়ে রুমের ভেতর প্রবেশ করেন। একটি সুমধুর কণ্ঠে সালাম দিল। আসসালামু আলাইকুম আব্দুর রহমান, কি হয়েছে বলো আমাকে। আমি তখন সালামের উত্তর দিয়ে বলি, বাহিরে যে মেয়েটি বসে আছে, আপনি তার সমস্যাটির ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে দেখুন তো কি হয়েছে। তখন বন্ধু জিন মুত্তাকিম ইবনে হাকিম বলে, আচ্ছা আব্দুর রহমান, আপনি একটু আমাকে সময় দিন, আমি সব কিছু খোঁজ নিয়ে আসছি। এই বলে চলে যায় বন্ধু জিন। 10 মিনিটের মতো হয়ে যায়। এরপরে এসে বলতে শুরু করেন বন্ধু জিন ওরফে মুত্তাকিম ইবনে হাকিম। আব্দুর রহমান, এই মেয়েটির উপর বান মারা হয়েছে। তার চাচা আর তার চাচি এই মেয়েটির ওপর কালো জাদু করেছে, হিংসার বশবর্তী হয়ে। কারণ এই মেয়ের কেউ নাই, সে তার বাবা মায়ের একমাত্র সন্তান, এবং তার বাবার অনেক টাকা, জায়গা জমি, সকল কিছুই আছে। যদি মেয়েটারে ক্ষতি করতে পারে, তাহলে সহজেই তার বাবা মায়ের কাছ থেকে সবকিছু আত্মসাৎ করতে পারবে। আর এই মেয়ের চাচারা এতটা খারাপ মনের মানুষ যে তার বাবা মায়ের সুখ এবং টাকা পয়সা দেখে তাদের অনেক হিংসা হয়। ওই মেয়ে কিছুদিন আগে তাদের বাড়িতে গেলে খাবারের ভেতর কুপির করা জিনিস মিশিয়ে খাবার খাওয়ায়,
এবং তার মাথায় থেকে কিছু চুল ও তার ব্যবহার করা কাপড়ের কিছুটা অংশ নিয়ে এই কালো জাদু করে। এই জাদুটা এমন, যার উপর করা হবে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে, খাবার খেতে পারবে না ঠিক মতো, ঘুমও হবে না, চুপচাপ থাকবে আর অনেক অনেক ভয় পাবে কোনো কিছু দেখে। তার মাথার চুল পড়তে শুরু করবে। আর এই জাদুর মেয়াদ কেবলমাত্র 41 দিন। এই মেয়ের হাতে সময় খুবই কম, আর মাত্র 6 দিন সময় আছে। যদি এখন আমরা কিছু না করি তাহলে এই মেয়েকে বাঁচানো সম্ভব না। আব্দুর রহমান, তুমি একটা কাজ করো, রোগীদের বলবে তারা যখন এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তখন রাস্তার পাশে 3টি মসজিদ পড়বে। সেই 3টি মসজিদ থেকে পানি সংগ্রহ করতে হবে এবং এই 3টি মসজিদের ভেতর যে কোনো একটি মসজিদে একটা পাগল থাকবে। সেই পাগল বলে দিতে পারবে তাদের এই কালো জাদু থেকে কিভাবে সমাধান নিতে হবে। তবে পাগলটি তাদের সাথে কথা বলতে চাইবে না। যেভাবেই হোক ওই পাগলের থেকে তাদের সমাধান নিতে হবে। আর একটা কথা, পাগলটি অনেক মুড়ি আর মিষ্টি খেতে পছন্দ করে। তাদের বলবেন সামনের বাজার থেকে মিষ্টি ও মুড়ি নিয়ে যেতে। যদি মিষ্টি ও মুড়ি দিয়ে কিছুটা সম্ভব উপকারে আসে আর পাগল যেভাবে বলবে ঠিক সেভাবেই কাজগুলো করতে হবে, তাহলে ওই মেয়ে যতদিন বাঁচবে তাকে আর কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে আমার বন্ধু জিন আমাকে সালাম দিয়ে চলে যায়। আমিও রুমের বাতি অন করে তাদের ভেতরে ডাকি। তারা এসে বলতে শুরু করেন। বলেছেন রুগীর মা, হুজুর কি হলো, কিছু জানতে পারলেন? তখন আমি বলি, বোন, অনেক কিছুই জেনেছি। আপনার মেয়ের ওপর কালো জাদু করা হয়েছে আপনার মেয়েকে মেরে ফেলার জন্য। আপনার মেয়ের হাতে সময় খুবই কম। এই কথা শুনে আবার বলতে শুরু করেন রোগীর মা, কে করেছে হুজুর? বলেন দয়া করে, আমরা কার ক্ষতি করেছি? আমরা তো কারো কোনোদিন কোনো ক্ষতি করি নাই। তাহলে আমার মেয়েটিরই বা কি দোষ করেছে? বলুন, কে এমনটা করেছে? কি তার উদ্দেশ্য? তখন আমি বলি, বোন শুনুন, এইসব বলা ঠিক না, আর আমি এইসব বলতে চাই না। আপনি এইসব শুনে কোনো কাজ নেই। কিভাবে আপনার মেয়ের সমস্যার সমাধান করা সম্ভব সেটা নিয়ে কথা বলি। মন দিয়ে শুনুন। আপনারা সামনের বাজার থেকে মুড়ি আর মিষ্টি কিনে সাথে করে নেবেন এবং আপনাদের আত্মীয়দের বাড়িতে যাবার পথে রাস্তার পাশে 3টা মসজিদ পড়বে। 3টি মসজিদ থেকে একটা পাত্রে পানি সংগ্রহ করবেন এবং এই 3 মসজিদের ভেতরে যে কোনো একটা মসজিদে একটা পাগলকে দেখতে পাবেন। সেই পাগল মুড়ি আর মিষ্টি খেতে অনেক পছন্দ করে। তাকে মুড়ি ও মিষ্টি দেবেন। যদি না নিতে চায় জোর করেই দেবেন এবং পাগলটি কথা বলতে চাইবে না। আপনি তাকে অনুরোধ করে বা যেভাবেই হোক কথা বলানোর চেষ্টা করবেন। যদি তিনি কথা বলেন তাহলে জিজ্ঞেস করবেন কিভাবে আপনার মেয়ের সমস্যার সমাধান করা যাবে। সেটিও বলবে। সেই পাগলটি যা বলবে ঠিক সেই মতো কাজ করবেন। আজ তাহলে চলে যান, দ্রুত চলে যান, সময় কম। রোগীর মা টাকা দিতে গেলে আমি না করে দেই।
তারা অনেকটা মন খারাপ করে চলে যান। ঠিক 3 দিন পরে তারা আমার কাছে হাজির, এসে আমাকে সালাম দেয়। আমি সালামের উত্তর দেই, বলি, কি অবস্থা এখন আপনার মেয়ের? তখন রোগীর মা অর্থাৎ সেই মহিলাটি বলতে শুরু করেন, হুজুর, আপনার কথা মতো এখান থেকে যাবার পর বাজার থেকে মুড়ি ও মিষ্টি নিয়ে যেতে থাকি, আর মসজিদ থেকে পানি সংগ্রহ করতে থাকি। 2টি মসজিদ থেকে পানি নেই, তবে কোনো পাগলকে দেখতে পাই না। 3 নাম্বার মসজিদে যাবার পর কাউকে দেখতে পাই না। তখন অনেক চিন্তায় পড়ে কান্না চলে আসে। পরে মসজিদ থেকে পানি নিয়ে যখন বাহির হব তখন দেখতে পেলাম মসজিদে প্রবেশ পথে একটি পাগল শুয়ে আছে। কিন্তু আমরা যখন প্রথম মসজিদে ঢুকি তখন কেউ ছিল না। আমি বুঝতে পারি এটাই সেই পাগল। আপনার কথা মতো পাগলের পাশে যাই। তবে জানেন কি ভাই, সাধারণত পাগলদের শরীর থেকে অনেক দুর্গন্ধ বাহির হয়, তবে এখানে ভিন্ন কিছু পেলাম। তার শরীর থেকে এতটা সুগন্ধ বাহির হচ্ছে যে সুবাসে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এমন সুবাস আমার জীবনে কখনোই পাই নাই। তারপরে পাগলের মাথার পাশে মুড়ি আর মিষ্টি রেখে বলি, বাবা, আপনি আমার বাবা। আজ মেয়ে হয়ে আপনার কাছে একটু সাহায্যের জন্য এসেছি, আর আপনার পছন্দের খাবার নিয়ে এসেছি। আপনি দয়া করে আমাদের একটু সাহায্য করুন। আরো অনেক কিছু বলতে থাকি আর কান্না করতে থাকি। প্রায় অনেকটা সময় পর তিনি বলতে থাকেন, মা, তুমি আমার কাছে কেন এসেছো আমি জানি। চিন্তা করো না, মহান আল্লাহ সব ঠিক করে দেবেন। তুমি 3 মসজিদের পানি নিয়ে এসেছো। এই পানি দিয়ে আজ রাত 2টার সময় তোমার মেয়েকে গোসল করিয়ে দেবে এবং 3 মুঠো চাউল নেবে। 1 টাকার 3টা কয়েন নেবে। চাউল আর 3টা কয়েন তোমার মেয়ের গোসল করানোর পর সাথে সাথে তোমার মেয়ে আর তুমি অজু করে পবিত্র হয়ে একটি পুকুরে যাবে। পুকুরের পাড়ে গিয়ে 3বার বিসমিল্লাহ বলে চাউল আর কয়েনগুলো ফেলে দিয়ে চলে আসবে। তবে পিছন ফিরে কেউ তাকাবে না, আর কোনো রকম ভয়ও পাবে না। যদি কাজ করতে সফল হও তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। এখন চলে যাও। তার কথা শুনে আমরা চলে আসি। মসজিদ থেকে রাস্তায় উঠে মসজিদের দিকে তাকিয়ে দেখি সেই পাগল মুড়ি সেখানে কোনোটাই নেই। এটা দেখে আমি আর তেমন কিছু চিন্তা না করে আমার সেই আত্মীয়দের বাড়িতে চলে আসি এবং রাত 2টার সময় সেই পাগলের কথা মতো সব কাজ করি। যখন পুকুরে চাউল আর কয়েন ফেলে দিয়ে চলে আসতে নেই, আসার পথে পেছন থেকে অনেক শব্দ পাই। মনে হচ্ছে অনেক বড় বড় ক্ষুধার্ত মাছ খাবার পেয়েছে। এতটা লাফালাফি করছে আর পানি যেন উথাল পাতাল করছে। ঝড় হাওয়া বইতে শুরু করে পুকুরের চারিপাশে। মাঝরাতে এমন হলে যে কেউ ভয় পেয়ে যাবে। আমি সেই পাগলের কথা মনে করি। তিনি বলেছিলেন ভয় না পেতে। আমি বুকে সাহস নিয়ে ভয় না পেয়ে তাড়াতাড়ি আমিও আমার মেয়ে বাড়িতে ফিরি। হুজুর, আমার মেয়ে আজ 2 দিনে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। এসব কথা শুনে আমি বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন সেটা তার বান্দার উত্তম কিছুর জন্যই করেন। এমন সময় অনেকটা টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে সেই রোগীর মা আর বলেন, এই টাকা আমি আপনাকে দিচ্ছি না, এই টাকা আমি আপনার এই মাদ্রাসাকে দান করলাম। যেহেতু মাদ্রাসার কথা বলেছে সেজন্য আমি আর না করতে পারিনি। ও হ্যাঁ, ঘটনার ভেতর বলতে ভুলে গিয়েছিলাম, আমি একটি ইতিম মাদ্রাসা করেছি, যে মাদ্রাসাটিতে ইতিম বাচ্চারা খাওয়া দাওয়া কোরআনের শিক্ষা নিয়ে থাকে। এই বলে আব্দুর রহমান কবিরাজ তার ঘটনাটি শেষ করেছিলেন। প্রিয় ভূত আড্ডার বন্ধুরা, আমার পাঠানো ঘটনাটি কেমন হয়েছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কমেন্ট পড়তে আসবো। যদি দেখি ঘটনাটি আপনাদের মাঝে ভালো লেগেছে তাহলে আরো নতুন ঘটনা লিখে পাঠাবো। ইমরান ভাই, আপনার কাছে কেমন লেগেছে ঘটনাটি সেটিও কিন্তু বলতে ভুলবেন না। যেহেতু এটা আমার লেখা প্রথম ঘটনা, লেখাতে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, ক্ষমা করবেন। আজ তাহলে আমি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। কিন্তু কষ্ট লাগছে ভাই, আপনি আপনার নামটা আমাদেরকে মেনশন করেননি। আশা করি পরবর্তী ঘটনাতে আপনি অবশ্যই আপনার নাম আমাদেরকে জানাবেন। মানে আব্দুর রহমান কবিরাজের এইরকম আরো দুর্দান্ত যদি ঘটনা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দেবেন ভাই। সত্যি ঘটনাটা বেশ ভালো ছিল। মানে ভিন্ন রকম একটা ফিলিংস ছিল। আমরা সাধারণত যেই সকল ঘটনাগুলো শুনি কবিরাজ তার জিনের মাধ্যমে এইভাবে কাজগুলো করে। এখানে কিন্তু একটা নতুনত্ব ছিল। মানে কবিরাজ বলছে একটা পাগলের কথা, মানে বেশ ইউনিক একটা ঘটনা ছিল। ধন্যবাদ ভাই এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনি আগামীতেও আরো ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে লিখে পাঠাবেন। তো লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের প্রথম ঘটনা, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনারাও যদি আগামীতে আব্দুর রহমান কবিরাজের আরো ঘটনা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ঘটনা সম্পর্কিত সকল মতামত। তো বন্ধুগণ, এখন আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি শাহরিয়ার কবির ভাইয়ের ঘটনাগুলো। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন আপনি? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন। আর আপনাকে তো সবসময় ভালো থাকতেই হবে, কারণ আপনি ভালো না থাকলে আমাদেরকে ঘটনা শোনাবে কে? এই জন্য দোয়া করি আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখুক। ইমরান ভাই, আমার নাম শাহরিয়ার কবির। আমার বাড়ি ফরিদপুর সদরে। আমি বর্তমানে গাজীপুরে চাকরি করছি। ভূতাড্ডা শোনা আমার যেন নেশা হয়ে গেছে। ভূতাড্ডার ঘটনা না শুনলে ঘুমই আসে না। আমি শুরু থেকেই ভূতাড্ডার সাথে আছি, আর সবসময় ভূতাড্ডার সাথে থাকবো ইনশাল্লাহ। আপনাদের ভূতাড্ডা টিমের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। ভূতাড্ডা অনেক দূর এগিয়ে যাবে। ইমরান ভাই, আজ আমি একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা আমার নানির এলাকার। আমার নানির বাড়িও ফরিদপুরে, তবে নানির বাড়ির গ্রাম অঞ্চলে। সেখানকার ভয়ঙ্কর কিছু ঘটনা আজকে শেয়ার করব। ঘটনাগুলো ছোট ছোট ঘটনা, তাই বেশ কয়েকটা ঘটনা একত্রে বলার চেষ্টা করব। যে ঘটনাগুলো ওই গ্রামের মানুষের সাথে ঘটেছিল, এমনকি আমার নানা আর মামার সাথেও ঘটেছিল। ইমরান ভাই, তাহলে ঘটনা শুরু করছি। আমাদের মামাদের যে গ্রাম সেটা অনেকটাই বড়, আর গ্রামের রাস্তাটা এখনো পাকা হয়নি। মেইন রোড থেকে নেমে অনেক দূর যেতে হয়, তারপরে মামাদের গ্রাম। মেইন রোড থেকে 4 কিলোমিটারের মতো গেলে তারপরে মামাদের গ্রাম। এই 4 কিলোমিটার রাস্তার মাঝে 2 কিলোমিটার জায়গা পুরা ফাঁকা। রাস্তার পাশে ফসলি জমি আর একটা কবরস্থান আছে। রাস্তার পাশে তেমন বড় বড় গাছপালা নেই, তবে কোনো ঘরবাড়ি না থাকায় রাতের বেলায় চলাচল করলে অনেক বেশি ভয় লাগে। রাস্তার দুই পাশে যত দূর চোখ যায় বাড়িঘর কিছুই দেখা যায় না। সেই রাস্তায় একটা ছোট ব্রিজ আছে, সেখানে মানুষ বিকেল বেলায় বসে আড্ডা দেয়, তবে সন্ধ্যার পর সেখানে মানুষ থাকে না। এই ব্রিজ নিয়েও অনেক ভয়ঙ্কর ঘটনা আছে। প্রথমে যে ঘটনাটা বলবো সেটা আমার নানার সাথে ঘটেছিল 2020 সালের গরমকালে। আমার নানা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরের পর নানা চলে যায়। আমার আরেক খালার বাড়িতে যাবে বলে, সেদিকে দেখা করবে বলে আমার নানা চলে যায়। আমার মা খালার জন্য কিছু পিঠা বানিয়ে দেয়, আরো কিছু পিঠা বানিয়ে দেয় আমার মামা আর নানের জন্য। নানা খালার সাথে দেখা করে সন্ধ্যার আগেই খালার বাড়ি থেকে চলে আসে। খালা নানাকে থাকতে বলে, কিন্তু নানা থাকে না। বেশ রাত হয়ে গেছে। নানা গাড়ির জন্য অপেক্ষা করে, কিন্তু গাড়ি পায় না। এই রাস্তায় ভ্যান চলতো, তবে সব সময় ভ্যান পাওয়া যেত না, আর সন্ধ্যার পর খুবই কম পাওয়া যেত। নানার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগে মা পিঠা বানিয়ে দিয়েছিল। রাত তখন আনুমানিক 8টা বাজে। নানা তখন ঠিক করে হাঁটা শুরু করে। মেইন রোড থেকে নেমে কিছু দূর বাড়িঘর আছে, তারপর থেকে জায়গায় জায়গায় বাড়িঘর। আর তারপর
2 কিলোমিটার গেলে কোনো বাড়িঘর নেই। নানা আগের যুগের মানুষ, তাই তেমন একটা ভর ডর নাই বললেই চলে। নানা তার মতো করে পথ চলছে। নানা মাঝে মাঝে পিছনে ফিরে দেখে কোনো ভ্যান আসছে কিনা, কিন্তু কোনো ভ্যান দেখা যায় না। নানা ভেবে নেয় তাকে হেঁটে হেঁটেই আজ বাড়ি যেতে হবে। নানা বাড়িঘর সব পার করে চলে আসে। নানা কবরস্থানের কাছে আসতেই নানার শরীরটা কেমন যেন ভারী হয়ে গেল, কিন্তু নানা তা পাত্তা দিল না। গোরস্থানটার চারপাশে প্রাচীর দেওয়া, তাই ভেতরে দেখা যায় না। নানা গোরস্থান পার করে আসতেই নানার চোখে একটা জিনিস ধরা পড়ে। নানা দেখে রাস্তার পাশ দিয়েই একটা কালো কুকুর হেঁটে যাচ্ছে। নানা কুকুরটাকে দেখে প্রথমে সাধারণ কুকুর ভাবে। নানা কুকুরকে পাত্তা না দিয়ে তার মতো করে হাঁটতে থাকে। কিছু সময় হাঁটার পর নানা খেয়াল করে কুকুরটা আর নেই। নানা ভাবে কুকুরটা হয়তো চলে গিয়েছে। আরো কিছু দূর হাঁটার পর নানার মনে হলো তার পাশে দিয়ে খুব দ্রুত হেঁটে কেউ তার সামনে চলে গেল, কিন্তু নানা সামনে কাউকেই দেখতে পায় না। নানা আগের যুগের মানুষ। নানা বুঝতে পারে খারাপ কিছু হতে পারে এটা। নানা যা দোয়া পারত সব পরে শরীরে ফু দেয়। নানার মনে একটু একটু ভয় লাগছিল। নানা আরো কিছু দূর সামনে যেতেই একজন নানার নাম ধরে পিছন থেকে ডাক দেয়। ডাকটা শোনার সাথে সাথে নানা দাঁড়িয়ে যায়। নানার বুকটা ভয়ে কেঁপে ওঠে, কারণ ডাকটা ছিল খুবই মোটা কণ্ঠের। নানা বুঝতে পারে তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। খারাপ জিন তার পিছু নিয়েছে। নানা ভয় না পেয়ে সাহস ধরে রেখে হাঁটতে শুরু করে। আবারও পেছন থেকে নানার নাম ধরে ডাক দেয়। নানা কোনো উত্তর না দিয়ে হাঁটতে থাকে। অল্প কিছু দূর হাঁটার পর নানার মনে হলো এবার অনেকজন তার পেছনে পেছনে আসছে। নানা একবার পেছনে ফিরে তাকাতে চায়, কিন্তু কি মনে করে পিছনে তাকায় না। হঠাৎ করে আবারও মোটা কণ্ঠস্বর নানার নাম ধরে ডাক দেয় আর বলে, কিরে, তোকে কতবার ডাক দিলাম, তুই আমার কথার উত্তর দিস না কেন? তোর তো দেখি অনেক সাহস। এই রাতের বেলায় ফাঁকা জায়গায় সাহস দেখে লাভ নেই। আমি চাইলেই তোর ক্ষতি করতে পারি, কিন্তু আমি তোর ক্ষতি করার জন্য আসিনি। নানা কথাগুলো শুনে খুবই ভয় পায়, কারণ নানা পুরোপুরি বুঝে গেছে সে একটা দুষ্ট জিনের পাল্লায় পড়ে গেছে। নানা তখন ভয় না পেয়ে সাহস নিয়ে বলে, তোর এত সাহস থাকলে পিছন থেকে ডাকলি কেন? আমার সামনে আয়, দেখি তোর কত সাহস। আর আমাকে তোর কি দরকার? আমাকে আমার মতো যেতে দে। আমি তো তোকে বিরক্ত করিনি, তাহলে তুই কেন আমার পিছু নিয়েছিস? তুই তোর মতো চলে যা, আর আমাকে আমার মতো চলে যেতে দে। নানা হাঁটতে হাঁটতে কথাগুলো বলে জিনকে বলে। তখন জিনটা নানাকে বলে ওঠে, ওরে, তোর দেখি অনেক সাহস। আচ্ছা দাঁড়া, আমি তোর সামনে এসছি। তোর সামনে গেলে ভয় পাস না কিন্তু। কথাটা বলার সাথে সাথে নানা দেখে তার সামনে একটা আগুনের গোলা পড়লো, আর চোখের পলকেই সেই আগুনের গোলাটা একটা মানুষের রূপ ধারণ করলো। মানুষটার মাথা নেই, পুরো শরীরে আগুনের মতো লাল, সারা শরীর থেকে ধোঁয়া উঠছে। নানা চোখের সামনে এমন জিনিস দেখে সত্যিই অনেক বেশি ভয় পেয়ে যায়। নানা দাঁড়িয়ে দোয়া কালাম পড়তে থাকে। এই রাতের বেলায় এমন ফাঁকা জায়গায় যদি এমন ভয়ঙ্কর কিছু সামনে চলে আসে, তাহলে যে কেউই ভয় পেয়ে যাবে। নানারও তাই হলো। ভয়ে নানার গলা শুকিয়ে যাচ্ছে। নানা কিছু বলতে গিয়েও বলতে পারছে না। হঠাৎ করে নানার সামনে থাকা সেই জিনটা আবারও বলে ওঠে, কিরে, তুই তো দেখি ভয় পেয়ে গেলি। আমি তো ভেবেছিলাম তুই অনেক সাহসী। আমি তো সাধারণভাবে তোর সামনে এসেছি, আমার ভয়ঙ্কর রূপ নিয়ে তো আসেনি। এই সাধারণ রূপ দেখেই ভয় পেয়ে গেলি। কথাগুলো শুনে নানা আরো বেশি ভয় পায়, কারণ
মাথা ছাড়া সেই জিনটা কথা বলছে। নানার কথা বলার মতো অবস্থায় ছিল না। নানার হাতে যে ব্যাগটা ছিল সেটা নিয়েই নানা দৌড় দেয়। নানা দোয়া পড়ছিল আর দৌড়াচ্ছিল। কিছু দূর দৌড়ানোর পর নানা দেখে তার সামনে একটা বিশাল বড় সাদা রঙের গরু দাঁড়িয়ে আছে। গরুটারও মাথা নেই, আর গরুটা নানার দিকে তেড়ে আসছে। নানা বুঝতে পারে না সে কি করবে। নানা আবার দেখে সেই গরুটার মাথার জায়গায় আগুন জ্বলছে। নানা এবার মারাত্মক ভয় পায়। নানা চোখের সামনেই সেই গরুটা আবারও উধাও হয়ে যায়। এবার নানা একটা বিশাল বড় ছায়া দেখতে পায়। মনে হচ্ছে বিশাল দেহী একটা মানুষ তার পিছনে দাঁড়িয়ে আছে। নানা ভয়ে কিছু বলতেও পারছিল না। নানা দেখতে পায় ছায়াটা একটা মানুষের, তবে তার মাথায় বড় বড় দুইটা শিং আছে। হঠাৎ করে নানা শুনতে পায় সেই জিনটা নানাকে বলছে, আমি তোকে ভয় দেখাতাম না, কিন্তু তুই আমাকে সাহস দেখালি, তাই তোকে একটু ভয় দেখালাম। তোর ব্যাগের ভেতরে পিঠা আছে, সেটা আমাকে দিয়ে দে। তুই ব্যাগ থেকে পিঠাগুলো বের করে রেখে দিয়ে চলে যা। আমি তোকে কিছুই বলবো না। পিঠাগুলো রেখে তুই সোজা হাঁটা ধরবি, ভুলেও পেছনে তাকাবি না। তুই বাড়ি না যাওয়া পর্যন্ত একবারও পেছনে তাকাবি না। আমি তোকে বাড়িতে পৌঁছে দেব, তোর ভয় নেই। তুই শুধু পিঠাগুলো আমাকে দিয়ে যাবি। নানা এই কথাগুলো শুনে দেরি না করে ব্যাগ থেকে পিঠাগুলো বের করে সেখানে রেখে সোজা হাঁটা ধরে। নানা ভয়ে পিছনে তাকায় না। নানা সেই ব্রিজের কাছে চলে আসে। নানা ব্রিজের কাছে আসতেই দেখে একটা বিড়াল রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। বিড়ালটা সাধারণ বিড়ালের চেয়ে অনেক বেশি বড়। নানা তো আরো বেশি ভয় পায়। হঠাৎ করে নানার মনে হলো পিছনে কেউ হেঁটে হেঁটে আসছে। নানা ভয়ে পিছনে তাকায় না। নানা দেখতে পায় সেই বিড়ালটা এক লাফ দিয়ে ব্রিজ থেকে নিচে নেমে গেল। নানা খুব জোরে হাঁটা শুরু করলো। নানা যখন হাঁটছিল তার মনে হচ্ছিল তার আশেপাশে কেউ আছে। নানা তার উপস্থিতি ঠিক টের পাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। নানা খুব বেশি ভয় পাচ্ছিল। নানা এক সময় তার বাড়িতে চলে আসে। নানা বাড়ির ভেতরে যেতেই নানা শুনতে পায় পেছন থেকে কেউ একজন বলল, শোন, আমি খারাপ না। আমি মানুষকে মাঝে মাঝে ভয় দেখাই, কিন্তু কারো ক্ষতি করি না। তোর ব্যাগে পিঠা দেখে খেতে মন চাইলো, তাই তোর পিছু নিয়েছিলাম। আর বেশি রাত করে ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করবি না। তুই একটা হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করে নিস। কথাগুলো নানা স্পষ্ট শুনছিল। তারপর নানা বাড়িতে এসে নানিকে ডাক দেয়। ভয়ে নানার শরীর পুরো ঘামে ভিজে গিয়েছিল। নানা নানিকে সব বিষয় খুলে বলে। তারপর সেদিন গিয়ে ঝাড়ফুঁক করে নেয়। তারপর নানার সাথে আর কিছু ঘটেনি। এবার আসি আমার মামার সাথে ঘটে যাওয়া একটা ঘটনায়। এই ঘটনাটা গ্রামেই ঘটেছিল। 2022 সালে এই ঘটনাটা ঘটেছিল। আমার নানার বাড়ির পেছনে একটা বড় জাম গাছ আছে। নানার বাড়ির পেছন দিয়ে একটা রাস্তা আছে। সেই রাস্তা অন্য গ্রামে চলে গিয়েছে। মানুষ এই রাস্তা দিয়ে খুব বেশি যাওয়া আসা করে না, কারণ এই রাস্তাটা মাঠের মধ্য দিয়ে চলে গেছে। সন্ধ্যার পর সেই রাস্তা পুরোই ফাঁকা থাকে। একদিন গরমের কারণে সন্ধ্যার পর মামা বাড়ির পেছনের সেই জাম গাছের কাছে যায়। জায়গাটা অনেক বেশি সুন্দর আর পরিষ্কার। জাম গাছের নিচে একটা বাঁশের মাচা তৈরি করা আছে। দিনের বেলায় মানুষ সেখানে মাচায় বসে বিশ্রাম নেয়। তো মামা সেই মাচায় গিয়ে বসে থাকে। মামার সিগারেট খাওয়ার বদ অভ্যাস ছিল। মামা বসে বসে সিগারেট খাচ্ছিল। হঠাৎ করে মামা খেয়াল করে কেউ একজন মামার দিকে হেঁটে হেঁটে আসছে। অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না, তবে
কেউ একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছিল, সেটা ঠিক বোঝা যাচ্ছিল। মামা ভাবে মানুষ তো আসতেই পারে, এদিক দিয়ে তো কত মানুষই যাতায়াত করে। মামা বসে বসে সেই মানুষটার দিকেই তাকিয়েছিল। সেই মানুষটা অনেকটা কাছে চলে আসে। কাছে আসতেই মামা দেখে একটা মানুষের শরীরে ময়লা জামা কাপড় পরা সেদিকেই আসছে। মামা তার চেহারা দেখতে পাচ্ছে না, চেহারাটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। মামা ভেবেছে হয়তো কোনো পাগল হবে। মানুষটা মামার কাছে এসেই দাঁড়িয়ে যায়। মামা মানুষটাকে দেখে কিছুটা ভয় পায়। তারপর মানুষটাকে জিজ্ঞেস করে সে কোথায় যাবে এবং কে সে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। মানুষটা তার মাথার উপর থেকে কাপড়টা সরিয়ে ফেলে। মামা দেখে মানুষটার মুখে বড় বড় দাড়ি, মাথায় চুল নেই। মানুষটা রাগী চোখে মামার দিকেই তাকিয়ে আছে। মামা তার চোখ দেখে অনেকটাই ভয় পায়। মামা মাচা থেকে নেমে মানুষটার সামনে আসে, আর তখনই সেই মানুষটা মামাকে পাশ কাটিয়ে জাম গাছে তরতর করে উঠে যায়। মানুষটা হেঁটে হেঁটে জাম গাছে উঠে যাচ্ছে। মামা হঠাৎ করে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। মামা কি করবে বুঝে উঠতে পারে না। মামা এই দৃশ্য দেখে মনে হয় পাথর হয়ে গেছে। মামা নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছিল। মামা চিৎকার করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো একটা কারণে তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। সেই মানুষটা জাম গাছে উঠে যায়। মামা দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। ভয়ে তো মামার অবস্থা খারাপ। সেই মানুষটা গাছে উঠে মামার দিকে ঘুরে তাকায়। গাছটা বেশ বড় ছিল। সেই মানুষটা একটা গাছের ডালের সাথে ঝুলে মাথা নিচের দিকে দিয়ে মামার মুখের কাছে মুখ নিয়ে আসে। মামা গাছের নিচেই দাঁড়িয়েছিল। সেই মানুষটা পা লম্বা করে মামার মুখের সামনে মুখ রেখে একটা বিশ্রী হাসি দেয়। মামা তখন দেখে মানুষটার পুরো মুখের মাংস পুড়ে গেছে। মুখের জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে আছে, আর চোখ দুইটা পুরোই কালো। মামা এমন দৃশ্য দেখে অনেক বেশি ভয় পায়। মামা দোয়া দরুদ পড়তে শুরু করে। সেই মানুষটা মামার চোখের সামনে ঝুলছিল। মামা শরীরের সব শক্তি দিয়ে আল্লাহ বলে একটা দৌড় দেয়। মামা এক দৌড়ে বাড়িতে চলে আসে। তারপর নানাকে বলে সে কি দেখেছে। নানার সাথে সাথে সেখানে এসে দেখে না, কিছুই নেই। নানা মামাকে হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর মামাকে ঝাড়ফুঁক করে দেয়। নানা মামাকে রাগারাগি করে সন্ধ্যার পর সেখানে যাওয়ার জন্য। তারপর অবশ্য মামার সাথে আর সমস্যা হয়নি। এবার আমি সেই গ্রামের এক মহিলার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো। এটাও 2022 সালে ঘটেছিল। মহিলাটার সম্পর্কে আমার মামি হয়। তো এক রাতে মামি ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বাহির হয়। ওয়াশরুম বাড়ির ভেতরেই ছিল। মামিদের বাড়ির পাশের একটা ছোট পুকুর, আর তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তাটা মামির ছোট দেবরের বাড়িতে যাওয়ার রাস্তা। মামি বাহিরে বের হয়ে দেখে তার বাড়ির উঠানে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন খাচ্ছিল। মামি ভাবে এত রাতে এই মহিলাটা আবার কে। মামি মহিলাটাকে ডাক দেয়। মহিলাটা মামির ডাক শুনেই সেই পুকুরের দিকে হাঁটা ধরে। মামি কি ভেবে সেই মহিলার পিছনে পিছনে হাঁটা ধরে। মামি যে কাউকে ডাকবে সেটা মামি ভুলেই গিয়েছিল। সাদা শাড়ি পরা মহিলাটা সেই পুকুরের দিকে চলে যায়। মামিও মহিলাটার পিছনে। পুকুরের কাছে যেতেই মহিলাটা দাঁড়িয়ে যায়। মামি মহিলাটার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কে, কিন্তু মহিলাটা কোনো কথা বলেনি। মামি এবার মহিলাটার শরীরে হাত দেয়। তখন সেই মহিলাটা মামির দিকে ঘুরে তাকায়। মহিলাটা মামির দিকে তাকাতেই মামি ভয় চিৎকার করে ওঠে। মহিলাটার মুখে কোনো মাংস ছিল না, পুরো মুখটা কঙ্কালের মতো। সেই মহিলাটা মামির গলা চেপে ধরে আর মামিকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। তারপর সেও লাফ দিয়ে মামিকে পানিতে চোবাতে শুরু করে। মামি চিৎকার করছিল। মামির ছোট দেবর মামির চিৎকার শুনে বাইরে বের হয়। বাইরে বের হয়ে দেখে মামি পুকুরের পানিতে বারবার ডুবে যাচ্ছে। মামির দেবর তাড়াতাড়ি করে পুকুরে নেমে মামিকে উপরে তুলে আনেন। মামির দেবর যখন মামিকে পুকুরের মধ্যে দেখে
তখন সে একটা কালো ছায়াও দেখতে পেয়েছিল। পরে মামির দেবর মামিকে বাড়িতে নিয়ে আসে। বাড়ির সবাই জেগে যায়। তারপর মামিকে সবাই বলে সে কি দেখেছে। মামি ভীষণ ভয় পাচ্ছিল। পরে মামিকে একটা কবিরাজ দেখানো হয়। মামি কিছুদিন অসুস্থও ছিল, তারপর আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এবার আসি আরো একজনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এই ঘটনাটা রিসেন্টলি 2023 সালের। ঘটনাটা ঘটেছিল মামুন নামের একটা ছেলের সাথে। মামুন ফরিদপুর সদরের একটা ইলেকট্রিক্যালের দোকানে কাজ করত। মামুনের একটা মোটরসাইকেল ছিল। মামুন মাঝে মাঝে অনেক রাত করে বাড়ি আসতো। মোটরসাইকেল থাকায় তার তেমন কোনো সমস্যা হতো না, অল্প সময়ের মধ্যেই বাড়িতে চলে আসতো। এক রাতে মামুন বাড়ি ফিরছিল। তখন রাত আনুমানিক 9টা বাজে। মামুন যখন ওই কবরস্থানের কাছাকাছি আসে, হঠাৎ করে মামুন দেখে রাস্তার একপাশে একটা খাটিয়া আর লাশ রাখা। মামুন মোটরসাইকেলের গতি কমিয়ে দেয়। মামুন ভাবে হয়তো কোনো লাশ দাফন করার জন্য এনেছে। লাশটা রাস্তার পাশে রেখে দিয়েছে। মামুন কবরস্থানের গেটের কাছে আসতেই দেখে গেট তো বন্ধ, আর আশেপাশে কোনো মানুষও নেই। মামুন এবার বেশ অনেকটা ভয় পেয়ে যায়। মামুন চলতি গাড়িতেই উঠে বসে একবারে চারপাশে ভালো করে তাকিয়ে নেয় কোনো মানুষজন আছে কিনা। কিন্তু মামুন কাউকেই দেখতে পায় না। মামুন অনেকটাই ভয় পায়। মামুন চারপাশে কাউকে দেখতে না পেয়ে খাটিয়ার দিকে তাকায়। তখন মামুনের ভয় যেন আরো শতগুণ বেড়ে যায়। মামুন খাটিয়ার দিকে তাকাতেই দেখে খাটিয়ায় রাখা লাশটা বসে আছে। এদিকে ভয়ে মামুনের শরীর ঘেমে ভিজে যায়। মামুন মোটরসাইকেল চালিয়ে ব্রিজের কাছাকাছি চলে আসে। দূর থেকে হেডলাইটের আলোয় মামুন আরো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। মামুন দেখে ব্রিজের ঠিক মাঝে একটা খাটিয়া রাখা, আর খাটিয়ার চারপাশে কয়েকজন মানুষ বসে কি যেন করছে। সবার শরীরে কালো পোশাক। মামুনের মোটরসাইকেলের আলো পড়তেই সেই মানুষগুলা বসা থেকে উঠে দাঁড়ায়। মামুন স্পষ্ট দেখতে পায় 6 জন কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে। তাদের উচ্চতা কমসে কম 10 ফুট তো হবেই। হাতগুলো অনেক বেশি লম্বা। মামুন এবার মারাত্মক রকম ভয় পেয়ে যায়। মামুন কি করবে বুঝতে পারে না। মামুন গাড়ি নিয়ে পিছনেও যেতে পারে না, কারণ পেছনে কবরস্থানের সামনেও মামুন ভয়ঙ্কর জিনিস দেখেছিল। মামুন দোয়া কালাম পড়তে থাকে। ভয়ে মামুনের শরীর থেকে ঘাম পড়ছিল। হঠাৎ করে মামুন দেখে সেই কাটিয়া থেকে লাশটা উঠে দাঁড়িয়েছে। তারপর খাটিয়া থেকে নেমে মামুনের দিকে এগিয়ে আসছে। লাশটার শরীরে সাদা কাফন মোড়ানো। ভেসে ভেসে লাশটা তার দিকেই আসছে, আর লাশটার পেছনে সেই 6 জনও দাঁড়িয়ে আছে। মামুন মারাত্মক রকম ভয় পেয়ে যায়। মামুন মোটরসাইকেল চালিয়ে পিছনের দিকে যেতে চায়, কিন্তু মামুনের গাড়িটা তখনই বন্ধ হয়ে যায়। মামুন অনেক চেষ্টা করে গাড়ি চালু করতে, কিন্তু পারে না। মোটরসাইকেলের হেডলাইট বন্ধ হয়ে যায়। মামুন চাঁদের আলোয় দেখতে পায় সেই 7 জনই ভেসে ভেসে তার দিকে আসছে। তারা মামুনের থেকে 10 হাত দূরে আছে। মামুন সেই জায়গায় মোটরসাইকেল রেখে পিছনে দৌড় দেয়। কিছু দূর দৌড়ানোর পর মামুন দেখে তার সামনে কিছু একটা দূরে খাটিয়া রাখা। রাস্তার মাঝে খাটিয়াটা রাখা আছে। মামুন থেমে যায়। মামুন পিছনে তাকিয়ে দেখে সেই 7 জন তার দিকে আসছে। মামুন এবার চিৎকার করতে শুরু করে। মামুন দাঁড়িয়ে একবার খাটিয়াটার দিকে তাকাচ্ছে, আর একবার সেই 7 জনের দিকে তাকাচ্ছে। হঠাৎ করে সেই খাটিয়ার রাখা লাশটা উঠে দাঁড়ায় আর মামুনের দিকে আসতে শুরু করে। মামুন ভয়ে যেন মারা যাবে এমন একটা অবস্থা। মামুন কিছু না ভেবে রাস্তা থেকে নেমে মাঠের মধ্য দিয়ে দৌড়াতে শুরু করে। মামুন দৌড়াতে দৌড়াতে পিছন ফিরে তাকায়। সাদা কাফন পরা 2টা লাশ আর কালো পোশাক পরা 6 জন ভেসে ভেসে তাদের দিকেই আসছে। মামুন বাঁচার জন্য চিৎকার করতে যাচ্ছে, এমন সময় সেই রাস্তা দিয়ে একটা ভ্যান আসছিল। ভ্যানে 3 জন মানুষ ছিল। তারা শুনতে পায় কেউ একজন মাঠের মধ্যে দিয়ে চিৎকার করে বেড়াচ্ছে। ভ্যানটা ব্রিজের কাছে আসতেই দেখে একটা মোটরসাইকেল পড়ে আছে।
সবাই বুঝতে পারে এখানে কি হয়েছে। সেই ভ্যান চালক আবার মামুনের চাচাতো ভাই ছিল। সে মোটরসাইকেল দেখেই চিনতে পারে এটা মামুনের। তখন ভ্যান চালক সহ মোটরসাইকেলের মধ্যে যায় মামুনের দিকে। মামুনের চাচাতো ভাই ডাক দিয়ে মামুনকে থামাতে বলে। মামুন তখন দৌড়ে তাদের দিকে আসে। মামুন তার চাচাতো ভাইকে দেখেই জড়িয়ে ধরে। তারপর মামুনকে রাস্তায় নিয়ে আসা হয়। মামুন মারাত্মক রকমের ভয় পায়। মামুনের পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল। মামুন ভয়ে কথাও বলতে পারছিল না। পরে তাড়াতাড়ি করে মামুনকে বাড়িতে নিয়ে আসা হয়। এই ঘটনার পর মামুন খুবই ভয় পেয়েছিল। মামুন 1 মাসের মতো প্রায় অসুস্থ ছিল। মামুনকে বেশ কিছু হুজুর কবিরাজ দেখানো হয়। তারপর মামুন সুস্থ হয়। ইমরান ভাই, এমন আরো অনেক ছোট বড় ঘটনা আছে আমাদের ওই গ্রামকে কেন্দ্র করে। তবে কারো কখনো বড় ধরনের ক্ষতি হয়েছে এমনটা শোনা যায়নি। আমি আবারও কিছু ঘটনা জোগাড় করে আপনাকে লিখে পাঠাবো। ঘটনাটা গুছিয়ে লিখতে পারছি না, ঘটনা অগোছলা আছে। আপনার পড়তে অসুবিধা হতে পারে, তবু লিসেনার কষ্ট করে পড়ে শোনাবেন। ভূতাড্ডা টিমের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। দোয়া করি ভূতাড্ডা এগিয়ে যাক সামনের দিকে। সব সময় যেন ইমরান ভাইয়ের কণ্ঠে ঘটনাগুলো শুনতে পারি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহরিয়ার কবির ভাই এত সুন্দর ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। সত্যি ভাই বেশ ভালো ছিল। আমি বরাবরই বলি যে গ্রাম অঞ্চলের ঘটনাগুলো বেশ ইউনিক হয়, বেশ দুর্দান্ত ভয়ঙ্কর রকম হয়। মানে গ্রাম অঞ্চলের ভিতরে এরকম হাজারো ঘটনা আছে যা আমরা মাঝে মাঝেই পাই। আর তখন মনে হয় যে না, নতুন করে একটা ফ্রেশনেস কাজ করে। মানে গ্রামের ঘটনাগুলো শুনলেই একটা অন্যরকম ফিলিংস কাজ করে। মানে একদম মাটির টান যেরকম না, ওই রকম একটা কিছু অনুভব করা যায়। দুর্দান্ত ভাই, আপনি মূলত 3টা ঘটনা পাঠিয়েছেন, 3টা ঘটনাই বেশ সুন্দর ছিল। স্পেশালি আমার কাছে ভাই অনেক বেশি ভালো লেগেছে। আপনার এরকম আরো ঘটনা থাকলে শাহরিয়ার কবির ভাই আপনি অতি দ্রুত আমাদেরকে পাঠিয়ে দিন। তো লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো শাহরিয়ার কবির ভাইয়ের এই ঘটনাগুলো? আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। শুধু শাহরিয়ার কবির ভাই না, আমাদের প্রথম ঘটনা আব্দুর রহমান কবিরাজের ঘটনা বা শাহরিয়ার কবির ভাইয়ের এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল ঘটনার সকল কিছুর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে 2টি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের নিবেদন আপনাদের জন্য। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আমি ইমরান এইচ খান এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।